So Fourier series is an infinite series that represents a function in terms of sine and cosine. কোন একটা ফাংশনকে সাইন এন্ড কোসাইনের মাধ্যমে ইনফাইনাইট সিরিজ আকারে প্রকাশ যেটা সেটাকেই বলা হয় একটা ফুরিয়ার সিরিজ। যে কোনো ফাংশন, তবে ফাংশনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যে ফাংশনটাকে আমরা ফুরিয়ার সিরিজে ট্রান্সফর্ম করি বেশিরভাগ ক্ষেত্রেই সেই ফাংশনটা হয় পিরিয়ডিক ফাংশন। আমি জানি না এই শব্দটার সাথে আপনারা পরিচিত। পিরিয়ডিক ফাংশন অবশ্যই জানার কথা। পিরিয়ডিক ফাংশন হচ্ছে আপনার বাংলায় কি বলতো এটাকে? স্যার পর্যায়ভিত্তিক এগুলো সামথিং ফিজিক্সে ছিল, পর্যায়ভিত্তিক একটা চ্যাপ্টার ছিল না এখানে। পিরিয়ডিক ফাংশনটা হচ্ছে জিনিসটা এরকম যে একটা নির্দিষ্ট সময় পর পর যদি সে রিপিট করে ফাংশনটা যদি আবার আগের জায়গায় চলে আসে, এবং পিরিয়ডিক ফাংশনের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সাইন এক্স, সাইন কস, ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো, কারণ আমরা জানি 360 ডিগ্রি পর পর সে আবার আগের জায়গায় ফিরে আসে না? জি স্যার। 360 ডিগ্রি পর পর সে আগের জায়গায় ফিরে আসে, তাহলে সে পিরিয়ডিক ফাংশন একদম ভালো উদাহরণ। তো বেশিরভাগ ক্ষেত্রে সে পিরিয়ডিক ফাংশন নিয়ে কাজ করে, তবে অ্যালজেব্রিক ফাংশন নিয়েও কাজ করে। এজন্য কারণ অ্যালজেব্রিক ফাংশন গুলোকেও চাইলে পিরিয়ডিক ফাংশনে ট্রান্সফর্ম করা যায়, যদি এগুলো একটু হায়ার লেভেলের কথাবার্তা। বাট আমরা এখানে ইন জেনারেল জানি যে কোনো ফাংশনকেই চাইলে আমরা কি করতে পারবো, যে ফুরিয়ার সিরিজে ট্রান্সফর্ম করতে পারবো। যেহেতু যে কোনো ফাংশনকে কি পিরিয়ডিক ফাংশনে ট্রান্সফর্ম করা যায়, তো সেই লজিক থেকে আমরা বলতে পারি যে কোনো ফাংশনকে, সেজন্য কিন্তু আমি ডেফিনেশনটাতে কমপক্ষে আমি পিরিয়ডিক শব্দটা উল্লেখ করি নাই, কারণ আমি কিন্তু বলছিলাম যে ফুরিয়ার সিরিজ an infinite series that represents a function in terms of sine and cosine। কোন একটা ফাংশনকে সাইন এবং কোসাইনের আকারে প্রকাশ করে সেই যে ইনফাইনাইট সিরিজটা, সেই সিরিজটাকেই বলা হয় কি একটা ফুরিয়ার সিরিজ। তার মানে ফুরিয়ার সিরিজ যেটা হবে কোন একটা ফাংশনের, সেই সিরিজের মধ্যে সাইন এবং কি থাকবে, সাইন থাকবে অ্যাজ ওয়েল এজ থাকবে হচ্ছে কস, রাইট? নিশ্চিত ভাবে, যেহেতু আমরা বলছি সাইন কস এর মাধ্যমে রিপ্রেজেন্ট হবে, তাহলে সাইন কস এখানে থাকবে নিশ্চিত, রাইট? তো ফুরিয়ার সিরিজের যে ফর্মুলা, যেভাবে সিরিজটাকে এক্সপান্ড করা হয়, মূলত যে কোনো একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়, তাহলে তাকে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করার ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ নট প্লাস সামেশন অফ n equals to 1 to infinity an cos n pi x by l plus summation of n equals to 1 to infinity bn sin n pi x by l। তবে শর্ত হচ্ছে যদি এই ফাংশন, যে ফাংশনটাকে আমরা এক্সপ্যান্ড করছি এফ অফ এক্স কে, তার রেঞ্জ যদি ফাংশনটার ক্ষেত্রে যদি লিমিট এরকম দেওয়া থাকে যে মাইনাস এল থেকে এল পর্যন্ত যদি লিমিট দেওয়া থাকে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা টু রিপ্রেজেন্ট দিস ফাংশন বাই এ ফুরিয়ার সিরিজ। ঠিক আছে, রেঞ্জটা যদি হয় মাইনাস এল থেকে এল পর্যন্ত, সেই ফাংশনের রেঞ্জটা যদি হয় এরকম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দিস ইজ এন ইনফাইনাইট সিরিজ। জি স্যার। বিকজ লিমিট কত আছে সামেশনের n equals to 1 to infinity, so this is an infinite series। ওকে, তাহলে যে কোনো ফাংশনকে চাইলে আমরা এই ফর্মুলার সাহায্যে তাকে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করতে পারবো। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার হোয়াট ইজ দ্য ভ্যালুজ অফ এ নট, এ এন, বি এন? কারণ এটা না হয় একটা ত্রিকোণমিতিক ফাংশন, সমস্যা নেই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ নট, এ এন, বি এন? এ নট বের করার ফর্মুলা আছে। এ নট বের করার ফর্মুলা হচ্ছে এ নট ইকুয়ালস টু 1/2l integration of minus l to l f of x dx, values of an বের করার সূত্র হচ্ছে 1/l summation of minus l to l f of x into cos n pi x by l dx। আর bn বের করার ফর্মুলা হচ্ছে জাস্ট এটা, এখানে cos ছিল, bn এর ক্ষেত্রে এটা হবে ত্রিকোণমিতিক ফাংশনটা sin, that means bn equals to 1/l minus l to l f of x cos n pi x by l. Sorry, this is sin. Just a minute. This is sin. Yes. তাহলে এই দেখেন, এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের ফর্মুলা। আর সিরিজের মধ্যে যে তিনটা কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে এ নট, একটা এ এন,
একটা বিএন, এই তিনটা কনস্ট্যান্টের বের করার জন্য তিনটা ফর্মুলা আছে। তাহলে যে কোনো ফাংশনকে যদি আপনি ফুরিয়ার সিরিজে জেনারেলি এক্সপ্যান্ড করতে চান, যেমন স্পেশাল কেস আসবে, কিছু স্পেশাল কেস আছে, যদি স্পেশাল কেস ছাড়া ইন জেনারেল যদি আমরা বলি, এবং স্পেশাল কেস যেগুলো সেগুলো কিন্তু এই সূত্র দিয়ে করা সম্ভব। ঠিক আছে, স্পেশাল কেস অনেক সময় আমরা অ্যাভয়েড করবো যে তিনটা এক্সপ্যান্ড করে না করে ছোট আকারে করা যায় কিনা, কিন্তু আপনারা এই জিনিসটাই জানেন যে যে কোনো ফাংশনকে যদি আমরা ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে চাই তাহলে আমাকে এই চারটা ফর্মুলা মনে রাখতে হবে। এটা হচ্ছে ফর্মুলা অফ ফুরিয়ার সিরিজ। আর ফুরিয়ার সিরিজের যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেগুলো আছে, এই যে এ নট, এ এন, বি এন কে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্ট। ফুরিয়ার কোএফিসিয়েন্ট, ফুরিয়ার কোএফিসিয়েন্টস যে এ নট, এ এন, বি এন তাদেরকে বের করার সূত্রগুলো হচ্ছে। তাহলে দেখেন প্রথম ফাংশনটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন না হয় খুব সহজ, কারণ ফাংশনটা এফ অফ এক্স। সেকেন্ড ফাংশনটাকে যখন ইন্টিগ্রেশন করবেন, যখন আমরা অ্যাপ্লাই করবো কোন একটা ইকুয়েশনের ক্ষেত্রে, সরাসরি ফাংশনের ক্ষেত্রে, তখন দেখেন তো এটা কি ইউবি সূত্র করতে হবে কিনা? জি স্যার। এখানেও কি করতে হবে? ইউবি সূত্র করতে হবে। সো দ্যাট মিনস এই ক্ষেত্রেও ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্রটা আমাদের দরকার হবে। ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র জানা ছাড়া ফুরিয়ার সিরিজের অঙ্ক করা সম্ভব না। ঠিক আছে, আপনাকে অবশ্যই ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্রটা জানতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এই যে এক্সপ্যান্ড করছি, বাট হোয়াই, আমার অ্যাপ্লিকেশনটা কোথায়? এগুলো তাই না, একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমি এরকম অঙ্ক করব, বড় বড় অঙ্ক করবো করে এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি বলছি ম্যাথামেটিক্স কোর্সটা তাদের জন্যই, এই কোর্সগুলো খুবই এফেক্টিভ হতে পারে যারা ইন ফিউচার যদি গবেষণা বা যদি প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে চান। আর যাদের সার্টিফিকেট দরকার তাদের ব্যাপারটা একটু আলাদা, আমি সবসময় এই কথাটা বলি। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার এগুলোর অ্যাপ্লিকেশনটা কোথায়? যেমন এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার যখন আমরা এই যে সিগন্যাল প্রসেস করে না, যেমন আপনারা তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, নিশ্চয়ই আপনারা, আমি একটু আপনাদের আলোকে একটু বলছি, বিশেষ করে কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, তাদেরই সবচেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল আর কি জিনিসগুলো। হ্যাঁ, যেমন এটা সিগন্যাল প্রসেস করতে, সিগন্যাল যে অ্যানালাইসিস করা, সার্কিট অ্যানালাইসিস, যেন আপনারা নিশ্চয়ই জানেন সার্কিটও কিন্তু এক ধরনের পিরিয়ডিক ইয়ে মেনে চলে সার্কিট গুলা। জি স্যার। এবং যত পিরিয়ডিক ফাংশন আছে, এটা হতে পারে সার্কিট, হতে পারে সিগন্যাল। আপনারা নিশ্চয়ই জানেন সিগন্যালটা কি এক ধরনের ওয়েভ হিসেবে কিন্তু ইয়া হয়, তাই না? সিগন্যাল। তারপর হচ্ছে শুধু তাই না, ইমেজ সিগন্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে এটার ইউজ আছে। তারপর হচ্ছে এগুলার ইউজ আছে সেলফোনে। সেলফোনে যে আমরা যে নয়েজ হয় না কথাবার্তা বলে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এখান থেকে কথা বলছি, আরেকজনের কাছে যাচ্ছে, হয়তো একটা যেমন আগে যখন ফোন ছিল, মানে TNT লাইন ছিল, যেগুলো হচ্ছে কি ওয়্যারের মাধ্যমে ওয়েব আকারে যেত, তাই না? সো এই ওয়েব, দেখেন আপনারা নিশ্চয়ই বুঝেন যে ওয়েবটা কি অনেকটা সাইন কজের কার্ভের মতোই, যে ওয়েব গুলা যে যায়, যে সাইন কজের যে গ্রাফ, ওরকম ভাবে যায় না ওয়েব গুলা? জি স্যার। সেজন্য আর এটা ছাড়াও হচ্ছে একটা বড় কথা, যে বড় একটা ফাংশনকে যখন আমরা ডিকম্পোজ, মানে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ফাংশন যদি তার গ্রাফ যদি বিশাল হয়, তাকে নিয়ে আপনি একসাথে অ্যানালাইসিস করা যায় না। সেজন্য তাকে ছোট ছোট পর্শনে যদি ভাঙতে পারি আমরা, এটাকে বলা হয় ডিকম্পোজ করা। ডিকম্পোজ করা, যদি আমরা ডিকম্পোজ করতে পারি তাহলেই সেখানকার একটা রেজাল্ট, ভালো একটা রেজাল্ট আসবে। যেমন একদম প্র্যাকটিক্যালি আমরা একটা ইয়েতে করছিলাম, যে আপনারা রেইনফল ফোরকাস্ট যখন আমরা করি, ওইখানে একটা স্পেকট্রাল অ্যানালাইসিস আছে। স্পেকট্রাল অ্যানালাইসিসের সাহায্যে রেইনফল প্রেডিক্ট করা যায়। তো আপনারা বুঝতে পারছেন যদি এরকম হয় যে 1950 টু 2000 পর্যন্ত যদি আপনার কাছে রেইনফলের ডেটা থাকে, সেই ডেটাকে যদি আপনি অ্যানালাইসিস করতে চান, তাহলে দেখেন এটা মোটামুটি কত 50 ইয়ার্স এর, তাই না? 51 ইয়ার্স এর, 1950 যদি 50 থেকে যদি ধরি, আর 51 থেকে ধরলে 50 ইয়ার্স, তাহলে এই ডেটার যদি আপনি যদি গ্রাফ আঁকেন, কোনো বছরে কম হয়েছে, কোনো বছরে বেশি হয়েছে, এরকম হবে না? জি স্যার। নিশ্চয়ই আপনি যদি একটা কার্ভ আঁকতে চান এরকম হবে। তাহলে পুরোটাকে একসাথে অ্যানালাইসিস করাটা টাফ। সেজন্য আমরা যদি ছোট ছোট পর্শনে ভেঙে, যেটাকে বলা হচ্ছে ডিকম্পোজ করা, তাহলে সেই ডিকম্পোজ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু তাকে আমরা ইজিলি অ্যানালাইসিস করতে পারবো। তাহলে দেখেন আমরা বলছি ফুরিয়ার সিরিজ কি করে, যে ফুরিয়ার সিরিজ ইজ এন ইনফাইনাইট সিরিজ দ্যাট রিপ্রেজেন্ট এ ফাংশন ইন টার্মস অফ সাইন এন্ড কজ। তাহলে দেখেন সাইন এন্ড কজের মাধ্যমে যখন সে এক্সপান্ড করে, এখন কিছু কার্ভ যখন আঁকবেন আপনার উপর নিচ এরকম হবে না,
জি স্যার। তাহলে বেশিগুলোদেরকে যদি নিয়ে যদি আমরা সাইন রিপ্রেজেন্ট করতে পারি, অথবা কমগুলোকে নিয়ে যদি সাইন রিপ্রেজেন্ট করতে পারি, আবার উল্টোভাবে বাকি যারা আছে তাদেরকে যদি বাকিটা মানে সাইন এবং কজের দুটাকে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তাদেরকে নিয়ে ইজিলি অ্যানালাইসিস করা সম্ভব না? জি স্যার। যেহেতু আমরা বলছি যে একটা ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করবো ইন টার্মস অফ সাইন এন্ড কজ, ওকে? ইভেন ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে, ইমেজ অ্যানালাইসিস যদি করি, ইমেজ ফিল্টারিং, ইমেজ রিকনস্ট্রাকশন, ইভেন ইমেজ কম্প্রেশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফুরিয়ার অ্যানালাইসিস এর অ্যাপ্লিকেশন আছে। কারণ আপনি হয়তো বলতে পারেন যে স্যার স্টুডিওর লোক এগুলো বুঝে নাকি? না, বুঝে না, কিন্তু উনি যে এটা দিয়ে কাজ করছেন সেই সফটওয়্যারটাতে হয়তো ফুরিয়ার অ্যানালাইসিস ইউজ করা হয়েছে। আর যেহেতু আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি যদি মনে করেন যে আমি একটা সফটওয়্যার চালাবো, তাহলে আমার এখানে কিছু বলার নেই। কিন্তু আপনি যদি বলেন যে আমি এটা বানাবো, তাহলে এখানে আই হ্যাভ মানে মেনি থিং টু সে। ওকে জি স্যার। স্যার হ্যাঁ, এআই তো স্যার পুরোপুরি তাহলে এটার উপরে ডিপেন্ডেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোপুরি হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস। মানে দেখেন, আসলে কোনো কিছুই তো ম্যাথামেটিক্স এর বাইরে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র যে ফুরিয়ার লাগে তা না, অনেক কিছুই, এখানে অনেক কিছুই লাগে। আর ম্যাথামেটিক্স ছাড়া কিছুই না আসলে। যেমন শুধু আপনি হয়তো বলতে পারেন যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং না, ওই যেমন যদি যারা আঁকাআঁকি করে ওরা আরো ভালো ম্যাথ বুঝে। মানে আমি জানি না আপনারা সেটা জানেন কিনা, যে যত ধরনের ড্রয়িং আছে যে সবই হচ্ছে, বেশিরভাগ ড্রয়িং হচ্ছে স্ট্রেট লাইন রিলেটেড। যে আপনি যদি স্ট্রেট লাইন আঁকেন, যে যত বেশি স্ট্রেট লাইনকে যুক্ত করতে পারে সে তত সুন্দর সুন্দর জিনিস আঁকতে পারে। ঠিক আছে, ম্যাথামেটিক্স সব জায়গায় অ্যাপ্লিকেশন আছে। তবে ফুরিয়ার অ্যানালাইসিস হচ্ছে এরকম যদি ওয়েব রিলেটেড যেগুলো আছে, বিশেষ করে যাকে সাইন কজে রিপ্রেজেন্ট করা যায়, তার ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ হচ্ছে খুবই অ্যাপ্লিকেবল। সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে সেটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট টুল হিসেবে কাজ করে সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে। তো এরকম আরো অনেক জিনিস আছে, যেমন ট্রিপলিতে, সিভিলে, মানে দেখেন সাবজেক্ট ওয়াইজ তো অ্যাপ্লিকেশন একটু ভেরি করে, তাই না? তো আমি যেই নামগুলো বলছি সেগুলো সিএসসি রিলেটেড বিধে আপনাদেরকে বলছি, আমি হয়তো অন্য সাবজেক্টের গুলো বলছি না। ওকে, সো এগুলো অ্যাপ্লিকেশন আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা যারা আম স্টুডেন্ট, আমরা কোথায় অ্যাপ্লাই করবো? আপনারা শুধু পাস করার জন্য। কারণ আপনাদের ক্ষেত্রে আমি বলছি, যারা গবেষণা করবে, যারা ইন ফিউচার ভালো কিছু করতে চান, ভালো একটা সফটওয়্যার, ভালো একটা অ্যাপ, মানে মানে তৈরি করতে চান, ডিভাইস তৈরি করতে চান, তার ক্ষেত্রে এগুলো কাজে লাগে। হ্যাঁ, হয়তো সেটা অনেক সময় হতে পারে আপনি নিজে না করেও অন্য কোনো ম্যাথামেটিশিয়ানের হেল্প নিতে পারেন, বা যারা ডেটা সায়েন্টিস্ট ওদের হেল্প নিতে পারেন, সেটা অন্য হিসাব, কিন্তু সেটা কাজে লাগবে এটা নিশ্চিত। ওকে, হয়তো আপনার এরকম হতে পারে রেডিমেড আপনি সফটওয়্যারও পেতে পারেন, কিন্তু সেই সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডটা কি কাজ করছে সেটা তো হয়তো আপনি জানেন, তাই না? আমরা কয়জনে জানি বলেন? আমরা যতগুলা অ্যাপ ডিভাইস ইউজ করি তার ব্যাকগ্রাউন্ড কি আমরা জানি, যেটা কিভাবে তৈরি হয়েছে, কি কি ইউজ করা হয়েছে? না স্যার। নিশ্চয়ই না, কিন্তু এখানে অনেক কিছু আছে। সো এই হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা এখন একটু জাস্ট একটা কথা ছিল, এটা কি ফোরিয়ার কোএফিসিয়েন্টস না কোএফিসিয়েন্টস? কোএফিসিয়েন্টস। আচ্ছা সি একটা বাদ দিয়ে দিছি, তাই না? শুধু সি না, জি স্যার, এখানে একটু অনেক কনফিউজ কিছু বাদ দিয়ে দিছি। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, সো ফুরিয়ার কোএফিসিয়েন্টস গুলো যদি আমরা বের করতে পারি, আমাদের কাজ হবে এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেগুলো আছে এ নট, এ এন, বি এন, সেই ভ্যালুগুলোকে আমাদের যে ফর্মুলা যেটা আছে ফুরিয়ার সিরিজের, সেই সিরিজের ফর্মুলাতে বসিয়ে দিলে আমরা সিরিজটা পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে আমরা বলছি ইন জেনারেল। তবে এক্ষেত্রে কিছু স্পেশাল কেস আছে, কিছু স্পেশাল কেস আছে। আমি জানি না আপনাদের ইভেন এন্ড অড ফাংশন সম্বন্ধে কেমন ধারণা আছে। আমি যাদের পড়িয়েছি, বিশেষ করে যদি আমি পড়িয়েছি বলতে সাপ্তাহ ছাড়া এখানে মনে হয় সরাসরি আমার ক্যালকুলাসের স্টুডেন্ট কেউ নেই যাদেরকে আমি ক্যালকুলাস পড়িয়েছি সাপ্তাহ ছাড়া। সো সাপ্তাহ অবশ্যই জানা কথা, ইভেন ফাংশন, অড ফাংশন নিয়ে আমি ক্যালকুলাসেও কথা বলেছি। ইভেন আপনারা অন্যরা যারা আছেন তারাও উচ্চ মাধ্যমিকে পড়ে আসছেন, এটা নিশ্চিত, যদি ফাঁকিবাজি না করে। উচ্চ মাধ্যমিকেও ছিল ম্যাথামেটিক্সে ইভেন ফাংশন, অড ফাংশন। আমি জানি না বাংলাতে কি বলবে, জোর বিজোর হইতে পারে, ইভেন যেহেতু জোর, অড যেহেতু বিজোর হতে পারে। না স্যার, ইভেন ফাংশন অড ফাংশন ছিল, কিন্তু বাংলাটা মনে নেই। আচ্ছা, ছিল যাও, এরকম বাংলা টার্ম কি সেটা কি সাধারণ বাংলা করেছে নাকি ম্যাথামেটিক্যাল করেছে, আই ডোন্ট নো। সো
একটু ধারণা থাকতে হবে ইভেন ফাংশন এবং অড ফাংশনের ক্ষেত্রে, বিকজ ইভেন এন্ড অড ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজটা একটু চেঞ্জ হয়। চেঞ্জ কিরকম হয়, এরকম কিছু না যে নতুন কোনো সূত্র নিয়ে আসবে সেটা না, একটু চেঞ্জটা করবো হচ্ছে এই সূত্রগুলা কি ইউজ করি, এই সূত্রের উপর ভিত্তি করে চেঞ্জ আসবে। সেজন্য বলছি এই চারটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা, একেবারে জেনারেল। এই চারটার ফর্মুলাই অনেক সময় অন্যভাবে চেঞ্জ হবে অন্য সূত্রের আলো। ওকে, সো আমি এখন একটু আলোচনা করতে চাই অ্যাবাউট ইভেন ফাংশন এন্ড অড ফাংশন। ওকে, সো ইন ডিটেলস মানে ইয়েতে যাচ্ছি না, মানে মানে বিশদ আলোচনা করছি না, একটু ব্রিফলি একটু আলোচনা করছি। যেমন ইভেন ফাংশন, ইভেন ফাংশনটাকে যদি আমি জাস্ট একটু ম্যাথমেটিক্যালি একটু বলি, যে কোনো একটা ফাংশন যদি এফ অফ এক্স হয় এবং সেই এক্স এর জায়গাতে যদি কেউ মাইনাস এক্স বসায় এবং দুইটা যদি সেম হয়, ধরেন কোনো একটা ফাংশন ছিল এফ অফ এক্স, if you replace x by minus x and there is no change between the values of f of x and f of minus x, then the function is called even function. জি স্যার। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কোন একটা ফাংশন, তাহলে f of x টা হচ্ছে even function. On the other hand, so question is what is the meaning of odd function? এটার অপোজিটটা হবে। হ্যাঁ, odd function means if you replace the x by minus x এবং তার সামনে কি আসবে, একটা নেগেটিভ সাইন আসবে, তাহলে সেই f of x টাকে বলা হবে একটা অড ফাংশন। ঠিক আছে, যে অড ফাংশনের ক্ষেত্রে একটা মাইনাস থাকবে আর ইভেনের ক্ষেত্রে মাইনাসটা থাকবে না। দ্যাট মিন্স যে f of minus x এবং f of x এর মধ্যে কোনো যদি পার্থক্য না থাকে তাহলে সেটা ইভেন, আর যদি একটা মাইনাস আসে সেটা হচ্ছে অড। ইন জেনারেল আমরা ইভেন ফাংশনকে প্লাস দ্বারা ডিনোট করি, ইভেন ফাংশনকে কি দ্বারা ডিনোট করি, প্লাস, আর অড ফাংশনকে ডিনোট করি হচ্ছে মাইনাস দ্বারা। ইভেন ফাংশনকে ডিনোট করা হয় প্লাস দ্বারা আর অড ফাংশনকে ডিনোট করা হয় মাইনাস দ্বারা। ওকে, জি স্যার। তারপরে একটা সূত্র ওইটাও ছিল, আমি জানি না আপনারা ক্যালকুলাসে পড়েছেন কিনা, আই ডোন্ট নো। ক্যালকুলাসে একটা সূত্র ছিল, যদি এরকম হয় কখনো যে মাইনাস এল থেকে এল যদি লিমিট থাকে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রালের, এবং এফ অফ এক্স ডিএক্স যদি হয়, এবং এই এফ অফ এক্স টা যদি ইভেন নাম্বার হয়, সে এই এফ অফ এক্স টা যদি ইভেন নাম্বার হয়, তাহলে হুইচ ইকুয়ালস টু 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু এল এফ অফ এক্স ডিএক্স। আমি একটু সাইডে দিয়ে দিই যে if f of x is even, জানি না এই সূত্রের সাথে পরিচিত কিনা আপনারা, যদি না পরিচিত থাকেন একটু মনে রাখতে হবে। যদি কোনো একটা ফাংশন f of x যদি ইভেন হয়, তাহলে তাকে ইন্টিগ্রেশন করা লিমিট যদি মাইনাস এল থেকে এল হয়, যে কথা 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু এল f of x dx একই কথা। এখন আপনি বলতে পারেন স্যার একে আদৌ আসবে কিনা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, আমি আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ফাংশন ইভেন ফাংশন আমরা যদি বলি, দেখেন তো f of x equals to x square, এটা কি একটা ইভেন ফাংশন কিনা? জি স্যার। Because if you replace this x by minus x, there is no change the values of f of x and f of minus x, right? জি স্যার। So that means this is an even function. এখন আপনাকে যদি এটাকে ইন্টিগ্রেশন যদি বের করতে বলে, এরকম যে আপনাকে যদি বলা হয় যে ফাইন্ড -3 to 3 x square dx, তাহলে আমরা বলছি, তাহলে আমরা প্রথমে এই সূত্রের এই ভ্যালুটা বের করে দেখি একটু। ইন জেনারেল নরমালি যদি করে দেখি, তাহলে তাকে ইন্টিগ্রেশন করলে হয় কি x³/3, জি স্যার। লিমিট হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত। সো 3 যদি বসান 3³ 3³ means 27/3 means 9, রাইট? সূত্রের মাইনাস, এবার বসাবো কি লর লিমিট। লর লিমিট কত? -3, -3³ মানে কি -27, -27/3 হচ্ছে -9, কত আসে? 18। এবার দেখি এই সূত্র দিয়ে করে 18 আসে কিনা। যেমন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, যেহেতু এটা ইভেন নাম্বার, তাহলে এটাও হওয়ার কথা ছিল যে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু এল, এল এর ভ্যালু কত? 3 x স্কয়ার dx। 2 থাকো, x স্কয়ার ইন্টিগ্রেট করলে হয় x³/3, লিমিট হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, 2 কনস্ট্যান্ট, 3 বসান হবে 9, তাহলে 9 - 0, এখন তো 18 আসছে। জি স্যার। তাহলে কি দুইটা ভ্যালু সেম কিনা? জি স্যার। তাহলে আমরা একটু জেনে যাব আজকে যে যদি কোনো একটা ফাংশন ইভেন নাম্বার হয়, তাহলে নিশ্চিতভাবে ইন্টিগ্রেশন অফ -l to l f of x dx which equals to
2 into integration of 0 to L f of x dx. ওকে, জি স্যার। কোনো প্রশ্ন আছে কি এই পর্যন্ত? জি না স্যার, বুঝতে পেরেছি। না স্যার। আচ্ছা, তাহলে এটা হলো ইভেন এর জন্য, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে স্যার অড এর জন্য তাহলে কি হবে, তাই না? একটা প্রশ্ন অবশ্যই দাঁড়ায়, তাহলে অড এর ক্ষেত্রে কি হবে? ফাংশন তো অডও হতে পারে। তবে দেখেন সেটা ভাবার কোনো কারণ নাই যে কোনো ফাংশন ইভেন না হলেই অড, সেটা না, কিন্তু ইভেন অড জাস্ট এ নেম। হ্যাঁ, ইভেন অড হচ্ছে জাস্ট একটা নাম, নাম ছাড়া কিছু না। এরকম না যে এটা ইভেন, ইভেন না হলেই অড। যেমন নাম্বারের ক্ষেত্রে কি ইভেন নাম্বার না হলে কি অড নাম্বার, সেটা না। কিন্তু ইভেন অড হচ্ছে জাস্ট which depends on the conditions। কি করছে, ওই কন্ডিশনের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে, তাই না? জাস্ট আমি কিছু পেজ ইয়ে করে নিই, কারণ আমি ভুলে যাই যখন আমি নতুন ফাইলটা করি। তাহলে এবার আসি অডের ক্ষেত্রে কি হবে। অডের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা এরকম যে অড ফাংশনের অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন f of x equals to minus f of minus x। তাহলে একটা এক্সাম্পল যদি আমরা বলি যে f of x equals to x, দেখুন তো এটা কি একটা অড ফাংশন কিনা? জি স্যার। এটা একটা অড ফাংশন। ইভেন x কিউব, x টু দ্য পাওয়ার 5, শুধু তাই না, যদি হয় sin x, f of x to sin x ও কিন্তু একটা অড ফাংশন, রাইট? জি স্যার। তাহলে যদি আমাদেরকে অডের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, আমি সূত্রটা আগে একটু লিখে নিই পাশে। যদি ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স হয়, তাহলে এটা সমান 0 আসবে if f of x equals to is odd। odd ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স অলওয়েজ রেজাল্টটা কি আসবে? 0 আসবে যদি ফাংশনটা অড ফাংশন। তাহলে দেখেন এই ফাংশনের ক্ষেত্রে যদি আপনাকে ইন্টিগ্রেশন করতে বলা হয় যে ইন্টিগ্রেশন অফ -3 to 3 x dx, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো কি যে রেজাল্টটা কি আসবে? 0। কেন 0 বলতে পারবো? যেহেতু x is an odd function। দেখেন আমরা একটু চেক করে দেখি যে 0 আসে কি। x কে ইন্টিগ্রেট করলে কি আসে? x²/2। লিমিট হচ্ছে -3 থেকে 3। আপার লিমিট বসান, 3² মানে কত? 9 জি স্যার। by 2 9/2 minus 9/2 হবে। সূত্রের -3 বসা হলো, এটা কি -3² মানে 9/2। তাহলে আলটিমেটলি রেজাল্টটা 0 আসে কিনা? জি স্যার। শুধু তাই না, আপনি সাইন দিয়েও চেক করে দেখতে পারেন। মানে অড ফাংশন, যে কোনো অড ফাংশন দিয়ে আপনি চেক করে দেখতে পারেন, যদি লিমিট -l থেকে l পর্যন্ত এরকম হয়, এই আকারে থাকে, তাহলে তাকে ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা অলওয়েজ 0 আসবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা স্যার, এরকম কি পরীক্ষার সময় কি আপনি দিবেন যে একটা ইকুয়েশন দিয়ে বললেন এটা ইভেন না অড প্রুফ না না করার না না, জন্য? আমি জাস্ট এগুলো ফুরিয়ারের ফর্মুলা যে চেঞ্জ হতে পারে, জি স্যার। ফুরিয়ারের ফর্মুলা যে চেঞ্জ হয়ে যাবে ইভেন অডের উপর ভিত্তি করে, সেটা নিয়ে কথা বলার জন্য এই কথাগুলো বলছি। ওকে, জি স্যার, বুঝছি। তাহলে এবার আসি, যদি ইভেন ফাংশন হয় তাহলে তার ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ কেমন হতে পারে? তাই না, একটা প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে। আমরা তো ইন জেনারেল ওইটা বলছিলাম। আমি এই সূত্রগুলো একটু আমার সুবিধার্থে একটু আবার লিখছি, কারণ আমার না তো আবার উপরে দিয়ে করতে হবে। ফুরিয়ার সিরিজের সূত্রটা এরকম ছিল, মেবি a naught summation of n equals to 1 to infinity an cos n pi x by l plus summation of n equals to 1 to infinity dn sin n pi x by l। আর কোএফিসিয়েন্ট গুলো ছিল কি a naught সমান 1/2l integration of -l to l f of x dx, an হচ্ছে 1/l -l থেকে l পর্যন্ত f of x dx। সরি, এখানে cos আছে, cos n pi x by l dx। n হচ্ছে 1/l, যা sin হবে cosটা, -l থেকে l f of x sin n pi x by l। তো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে যে আমরা একটু প্রথমে দেখাতে চাই কি উপরের অংশটা নিয়ে, সিরিজটা নিয়ে একটু পরে কথা বলবো। আমাদের তো প্রথমে কিসের ভ্যালু বের করতে হবে? কোএফিসিয়েন্ট গুলোর, তাই না? জি স্যার। কোএফিসিয়েন্ট গুলোর ক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে আপনার যে ফাংশনটাকে আপনার
ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলা হচ্ছে, ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে বলা হচ্ছে, সেই ফাংশনটাকে যদি সেই ফাংশনটা কোন ধরনের, যদি ইভেন হয়, যে ইফ f of x equals to f of x is even, আমরা বলছি ইভেন ফাংশনকে প্লাস দ্বারা ডিনোট করি। একটু মনে রাখতে হবে ইভেন ফাংশন কি দ্বারা ডিনোট করব আমরা, প্লাস সিম্পলি যদি প্লাস আর অড হলে সেটা মাইনাস। মাইনাস। ওকে, সো দেখেন ইভেন যদি হয়, ইভেনের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? ইভেনের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা এই সূত্রটা জানি, সূত্রটা আমি লিখে রাখি এখানে, যে মাইনাস এল থেকে এল পর্যন্ত f of x dx which equals to 2 into integration of 0 to l f of x dx, তাই না? জি স্যার। এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখেন এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার a নটটা কেমন দাঁড়াবে? a নটটা কি এরকম দাঁড়াবে কিনা দেখেন তো। তাহলে আমরা এই জায়গাটাতে এই যে 1/12 ছাড়া বাকি যেটা আছে এই জায়গাটাতে কি চাইলে আমরা এই অংশটা লিখতে পারবো কিনা, যে 2 into integration of 0 to l f of x dx? জি স্যার। বলছি এই যে এই জায়গাটাতে চাইলে কি এই ভ্যালুটা বসাতে পারবো না? জি স্যার। ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় দেখেন তো। 1/12 আগে থেকে আছে থাকুক, আর এইটার ভ্যালু যেহেতু ইভেন নাম্বার সে, তাহলে 0 to l একটা 2 আছে সামনে f of x dx, তাহলে 2 যদি কেটে দিই তাহলে থাকে কি দেখেন তো 1/l integration of 0 to l f of x dx। তাহলে দেখেন তো ইভেনের ক্ষেত্রে কি আপনার a নট এর সূত্র কি চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। ইন জেনারেল a নট ছিল এটা, কিন্তু ইভেন ফাংশনের ক্ষেত্রে a নট এর সূত্র তাহলে কি হবে 1/l integration of 0 to l f of x dx। ওকে, এবার আসি তাহলে an টা কেমন দাঁড়াবে। প্রশ্ন হচ্ছে তাহলে an কেমন হবে। যেমন দেখেন an যখন আমরা বের করব, an এর ক্ষেত্রে এই 1/l যা আছে তা থাকুক। এখন দেখেন তো যেহেতু আমরা বলছি f of x টা কোন ধরনের ফাংশন, ইভেন ফাংশন, f of x টা ইভেন ফাংশন, তো আমি একটু কালারটা চেঞ্জ করে বোঝানোর জন্য বলি। f of x যদি ইভেন, দ্যাট মিন্স এই ফাংশনটা ইভেন। ইভেন মানে কি বলছিলাম, প্লাস, মনে আছে কি? জি স্যার। আর সে হচ্ছে কি, সে কি দেখি সাইন না কস, কস, সে কি ইভেন না অড? স্যার ইভেন না অড? ইভেন। ইভেন সেটা জানেন তো সবাই, কজ এবং সেক হচ্ছে ইভেন ফাংশন, আর বাকি ত্রিকোণমিতিক ফাংশন যারা আছে সবগুলোই হচ্ছে অড ফাংশন। অড। ডট ফাংশন স্যার। তাহলে এটা হচ্ছে ইভেন, সেও ইভেন। তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয় স্যার। তাহলে এই দুইটার গুণফল, এই গুণফলটা কি তাহলে অড না ইভেন? ইভেন হবে। যেহেতু সেও ইভেন, সেও ইভেন, তাহলে তাদের গুণফল যে ফাংশনটাকে যদি আমরা একটা ফাংশন চিন্তা করি, সেই ফাংশনটাও কি একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে সূত্র কি, যে মাইনাস এল থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেশন করা যে কথা, 2 into integration of 0 to l একই কথা, রাইট? জি স্যার। তাহলে আমরা এই জায়গাটা তো কি চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কিনা দেখেন, আমরা চাইলে এটাকে এরকম লিখতে পারবো কিনা, যে 2 into integration of 0 to l f of x cos n pi x by l dx লিখতে পারবো কি? যেহেতু এই দুইটার গুণফলটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেনের ক্ষেত্রে মাইনাস এল থেকে এল লিমিট থাকে যে স্যার এটার সাথে কজ আসছে না তো, ওইটা তো শুধু দেখেন আমরা গুণফল করে কি ইভেন কি দুইটাকে চিন্তা করছি না, একটা একটা হয়ে গেছে আমার ইভেন ফাংশনটা তখন। না দুইটাকেই চিন্তা করতেছি। সে ছিল ইভেন, সে ছিল ইভেন, তাহলে ইভেন প্লাস প্লাস গুণ করে প্লাস হয়, তাহলে দ্যাট মিন্স এই গুণফল যে ফাংশনটা, এই পুরো ফাংশনটাই এখন কি আমার জন্য ইভেন ইভেন ফাংশন। ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা এই সূত্র জানি যে মাইনাস এল থেকে যদি এল লিমিট হয় তাহলে এটাকে লেখা যায় 2 into integration of 0 to l সেই ইভেন ফাংশন dx। তাহলে এই দুইটার গুণফল ইভেন ফাংশন dx, সেটাই তো লিখলাম। জি স্যার এবার বুঝছি, ঠিক আছে। তাহলে এটাকে যদি একটু রিরাইট করেন তাহলে আপনি লিখতে পাচ্ছেন কি 2/l integration of 0 to l f of x cos n pi x by l dx। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। an যদি বুঝে যান তাহলে bn কিছুই না, কারণ bn এর ভ্যালু সরাসরি 0 হয়ে যাবে, বিকজ একটা ইভেন একটা অড, প্লাস মাইনাস এই জিনিসটা কি ইভেন, আর এটা কি অড না? জি স্যার। ইভেন এবং অড গুণ করলে কি হয়, মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস অড হবে মানে অড। আর অডের ক্ষেত্রে কিন্তু আমরা জানি মাইনাস এল থেকে এল পর্যন্ত অড ফাংশনকে যদি আপনি ইন্টিগ্রেট করেন
রেজাল্ট আসে অলওয়েজ 0। জিরো। তাহলে কি আমরা চাইলে এখানে bn সমান 0 লিখতে পারবো কিনা এটার ক্ষেত্রে? স্যার ডিরেক্ট লিখে দেওয়া যাবে bn ইকুয়াল হ্যাঁ, টু 0। bn equals to 0। তাহলে দেখেন যদি কোনো ইভেন ফাংশনকে ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করতে বলা হয় তাহলে কি আপনার bn এর ভ্যালু বের করার দরকার আছে? আর না স্যার। bn equals to 0। Zero. আপনি জাস্ট শুরুতে লিখে দিবেন since the function is even function so bn equals to 0 so we have to calculate the values of a0 and an only। আমাদেরকে শুধু বের করতে হবে তখন সেক্ষেত্রে কি a0 এবং an এর ভ্যালুটা শুধু বের করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে সিমিলারলি কি আমরা চাইলে কি ইয়ার ক্ষেত্রে করতে পারবো কিনা? অড ফাংশনের ক্ষেত্রে অড ফাংশনের ক্ষেত্রে? জি স্যার। অর্ডের ক্ষেত্রে একটু দেখবেন আপনার বাসায় একটু চেষ্টা করি এইভাবে। অর্ডের ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র bn এর ভ্যালু থাকবে, a0 an দুইটাই 0 আসবে, শুধু bn এর ভ্যালুটা থাকবে। ঠিক আছে? এটা এই সূত্রগুলো দরকার এই জন্য যে একটা অঙ্ককে অযথাই কেন আপনি তিনটা ভ্যালু বের করে সময় নষ্ট করবেন। যদি আপনি আগে থেকে নিশ্চিত হয়ে যান যে ইভেন অথবা অড তাহলে তো আপনি যে কোনো একটা বা দুইটাকে এলিমিনেট করতে পারেন, বাদ দিতে পারেন, সে দরকার নেই। তাহলে দেখেন তো যে কোনো ইভেন ফাংশনের ক্ষেত্রে কি ফুরিয়ার সিরিজে এই টার্মটা কি থাকবে? ফুরিয়ার সিরিজে bn থাকবে না। এই টার্মটা কি থাকবে? না স্যার। যদি ফাংশনটা ইভেন হয় না স্যার। এই টার্মটা তখন থাকবে না। তবে সাইনের কোনো টার্মে সেই ফাংশনটাতে সেই সিরিজে থাকবে না, সেই সিরিজটা হবে শুধুমাত্র রিলেটেড টু কজ। ওকে? আবার অর্ডের ক্ষেত্রে উল্টাটা হয়, অর্ডের ক্ষেত্রে হয় শুধু সাইন থাকে কজ থাকে না। ওকে, আমরা এক্সাম্পল আমরা যখন অঙ্ক করব দেখব, অঙ্ক করব যখন সেগুলো নিয়ে আমরা তখনও কথা বলবো। ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ইভেনের ক্ষেত্রে তো স্যার বের করছি তখন bn 0 হয়ে গেছে, যখন অর্ডের ক্ষেত্রে বের করব a0 আর an 0 হবে, তাহলে bn এর মান কিভাবে বের করব? কারণ অর্ডের ক্ষেত্রে তো ফাংশন যে ফাংশনটা আছে ওইটা ইকুয়াল টু 0, তাহলে তো ওভারঅল 0 আসার কথা না। কেন ম্যাডাম? স্যার অর্ডের ক্ষেত্রে -l থেকে l লিমিটের f x dx এই ফাংশনের মান তো 0 আসছে অর্ডের ক্ষেত্রে, তাহলে bn এর মান কিভাবে? দেখাই দিতে হবে। জি স্যার। if f of x equals is odd এবং অর্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র জানি, the implication of -l to l f of x dx equals to 0, তাই না? জি স্যার। তাহলে দেখেন ইন জেনারেল a0 সমান সূত্র কি ছিল আমার? 1/2l integration of -l to l f of x dx, তাই না? জি স্যার। এই ফাংশনটা যদি অড হয় তাহলে এই ভ্যালুটা কি নিশ্চিত 0 কিনা বলেন? জি স্যার। ফাংশনটা যদি অড হয় তাহলে এতটুকু সমান তো আমরা কি জানি? 0। তাহলে a0 এর ভ্যালু কি? 0। এবার আসুন an এর সূত্র কি? 1/l integration of -l to l f of x cos n pi x by l dx। তাহলে এবার আসুন এটার ক্ষেত্রে একটু আমরা চেক করে নিই। অড হওয়া মানে কি? একটা প্লাস একটা মাইনাস, রাইট? জি স্যার। এটা কি? প্লাস। তাহলে একটা যদি হয় মাইনাসের আরেকটা প্লাসের, প্লাসে মাইনাসে কি মাইনাস, দ্যাট মিন্স এই ফাংশনটা কি ইভেন না অড? গুণফলটা অড। অডের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কি হয় রেজাল্ট? 0। 0 হয় কিনা? জি স্যার। ইন্টিগ্রেশন অফ অড ফাংশন -l থেকে l পর্যন্ত তার ইন্টিগ্রেশন কি 0। তাহলে এই গুণফলটা যদি অড হয় তাহলে এতটুকুর যে রেজাল্ট এই রেজাল্টটা কি 0? জি স্যার। এই রেজাল্টটা যদি 0 হয় তাহলে দ্যাট মিন্স n এর ভ্যালুটা 0। এবার আসলে bn 1/l -l থেকে l পর্যন্ত f of x sin n pi x by l dx। একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে যে এই ফাংশনটা হচ্ছে কি অড ফাংশন, দ্যাট মিন্স দিস ইজ মাইনাস, সাইনও কি একটা অড ফাংশন না? জি স্যার। মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। প্লাস। তাহলে দ্যাট মিন্স দুইটা অড ফাংশনের গুণফল অলওয়েজ অ্যান ইভেন ফাংশন, রাইট? তাহলে ইভেন এর ক্ষেত্রে সূত্র কি ছিল? দ্যাট মিন্স এই গুণফলটা কি একটা ইভেন ফাংশন। ইভেনের ক্ষেত্রে কি এই সূত্রটা ছিল কিনা দেখেন, 1/l তো যা আছে তা রেখে দিলাম, 1/l টা যা আছে তা রেখে দিলাম।
ইভেনের ক্ষেত্রে কি এই সূত্র ছিল কিনা যে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু l সেই ইভেন ফাংশন dx, এটা ছিল কিনা বলেন? জি স্যার। তাহলে তো bn এর তো অস্তিত্ব আছে, দ্যাট মিন্স a নট আর an টা নাই, বাট bn এর ভ্যালু কিন্তু আছে। তাহলে এটাকে একটু আপনি চাইলে রিলেট করতে পারবেন যে 2/l। আমি বারবার একটা কথা বলছি যে দ্যাট মিন্স একটা ফাংশন ইভেন না হওয়া মানে কিন্তু অড না, অথবা অড না হওয়া মানে কিন্তু ইভেন না। বি নোটেড, বিকজ আমি আপনাকে একটা ফাংশন বলছি, যেমন আমি যদি আপনাকে বলি যে x স্কয়ার প্লাস x, সেই f of x ইকুয়ালস টু x স্কয়ার প্লাস x, আপনি দেখেন চেক করে সে না ইভেন না অড, তার মানে কিন্তু এই না যে ইভেন না হলেই অড, দেখেন, ঠিক আছে? জাস্ট স্যার এরকম যদি কখনো আসে যে ইভেন না অডও না, তখন কি বলবো? তখন তো আমরা ইন জেনারেল হিসেবে করব। আচ্ছা স্যার। এই জন্যই তো আমরা বলছি যে জেনারেল যে ফর্মুলা সেটা হচ্ছে সবার জন্য সত্য। ইভেন অড হচ্ছে কি একটা স্পেশাল কেস। দেখেন আমরা এই স্পেশাল কেস গুলো কি অন্য কোথাও থেকে নিয়ে আসছি নাকি ওই জেনারেল ফর্মে বসিয়ে এনেছি? জেনারেল ফর্মে বসে। জেনারেল ফর্ম থেকে এনেছি, আমরা কিন্তু নতুন কোনো কিছু নিয়ে আসিনি হঠাৎ করে যে যেটা আপনি জানেন না, এই সূত্রটা আমরা এই কথা বলি নাই, ঠিক আছে? জি স্যার। আমি কিন্তু সব সূত্র নিয়ে কথা বলছি এখন পর্যন্ত। এখন আরেকটা জিনিস যেটা জানতেই হবে, যেটা ছাড়া আমরা আগাতেই পারবো না, এবং এটা নিয়ে আমি জানি না ক্যালকুলাস কমপ্লেক্সে কথা হয়েছিল কিনা, আমার মনে নেই। যেমন সাইন 0 ডিগ্রি হলো কত? 0 0 সাইন 180 হলো কত? 0 মানে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা দিস শুড বি -0, রাইট? আমরা জানি 180 পর পর কি হয়, প্লাস মাইনাসে শুধু চেঞ্জ হয়, তাই না? জি স্যার। মানে ডিজিটটা সেম থাকে, জাস্ট প্লাস মাইনাসে চেঞ্জ হয়। মানে চেঞ্জ হয়। তাহলে -0 এবং 0 এর মধ্যে যদি কোনো পার্থক্য নেই তাহলে সেটাও 0। যদি আমরা আরো 180 বাড়াই 360 যদি যাই তাহলে সেটাও কি হবে? 0 0 আসবে। যদি আপনি আরো 180 এর গুণিতক নেন 0 সেটাও কি আসবে? 0। তাহলে আমরা কি ইন জেনারেল বলতে পারি কিনা যে sin n পাই সমান 0? জি স্যার। যে আবার n এর ভ্যালু 0 হোক 1 হোক 2 হোক যাই হোক না কেন n এর ভ্যালু sin n পাই সমান অলওয়েজ 0। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব কিনা, পসিবল কিনা বলে? জি স্যার। আবার শুধু cos এর ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন আমরা যদি cos 0 ডিগ্রি চিন্তা করি, cos 0 ডিগ্রি কত? 1। তাহলে cos 180 ভ্যালু কত? -1। জাস্ট একটা প্লাস হলে পরে একটা মাইনাস। যদি আমরা আরো 180 করে দিই তাহলে cos 2 তখন পাই +1 +1, cos 3 পাই যদি হয় -1। -1। যদি আমি জাস্ট 4 পর্যন্ত যাচ্ছি ইচ্ছা করি, মানে যা বোঝানোর স্বার্থে আর কি। তাহলে দেখেন এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা যে এই যে এখানে আছে কি 1 ইনটু পাই, রাইট? জি শুধু স্যার। পাই মানে কি 1 ইনটু পাই, এরপরটা আছে 2 ইনটু পাই, 3 ইনটু পাই, 4 ইনটু পাই, রাইট? জি স্যার। তাহলে দেখেন এখান থেকে একটা ডিসিশন নেওয়া যায় কিনা যে পাইয়ের গুণিতক যেটা আছে, পাইয়ের মাল্টিপল যে, সে যদি অড নাম্বার হয় রেজাল্ট আসে মাইনাসের, আর তার গুণিতক যেটা যদি সে ইভেন নাম্বার হয় রেজাল্ট আসে প্লাস। পাইয়ের সাথে যদি বেজোড় সংখ্যা থাকে মাইনাস, জোড় সংখ্যা থাকলে প্লাস, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস, জোড় সংখ্যা থাকলে প্লাস। যদি হতো cos 9 পাই তাহলে আসতো -1, কেন? 9 হচ্ছে বিজোড় সংখ্যা, রাইট? জি স্যার। এখান থেকে দেখেন তো একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, আমরা কি এরকম বলতে পারি কিনা যে cos n পাই ইকুয়ালস টু -1 টু দ্য পাওয়ার n? জি স্যার। দেখেন আপনি যদি n এর ভ্যালু 1 বসান তাহলে পাবেন কি cos পাই, তাহলে -1 টু দ্য পাওয়ার 1 মানে কি -1 ভ্যালু আসছে প্রথমটা। এবার আসেন কেউ যদি বলে যে স্যার না n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে উভয় দিকে 2 বসান, তাহলে cos কি আসবে? 2 পাই সমান তাহলে 1। -1 স্কয়ার, -1 স্কয়ার মানে কি 1। জি স্যার। 3 বসান দেখবেন -1 পাবেন, 4 বসান 1 পাবেন। তাহলে কি আমরা বলতে পারি নিশ্চয়ই যে cos n পাই ইকুয়ালস টু -1 টু দ্য পাওয়ার n? জি স্যার। আমি চাইলে এই জিনিসটাকে এভাবে না বলে আপনাদেরকে বলে দিতে পারতাম যে আপনারা সূত্র শিখে নেবেন। এই কি হলো? আমি চাইলে আপনাদেরকে বলে দিতে পারতাম যে আপনারা সূত্র শিখে নেবেন যে sin n পাই সমান 0, cos n পাই সমান -1 টু দ্য পাওয়ার n। কিন্তু সূত্র না শিখতে বলে ইন্টারমিডিয়েট লেভেলে তো এইভাবেই বলছিল যে cos n
পাই সমান 1 - 1 টু দি পাওয়ার n আমি সেভাবে না গিয়ে এমন ভাবে দেখালাম যদি আপনি পরীক্ষায় কোনো কারণে আটকে যান আপনি যেন নিজে বের করে নিতে পারেন সূত্রটা। হতে পারে না যে ইন কেস আপনার মনে নাই, মনে করতে পারছেন না, তাহলে পাইটা গিয়ে একটু দেখি না, চিন্তা করে একটা লজিক তার করানো যায় কিনা nth টার্মের জন্য, তাহলে কি হবে। আমরা তো সেটা জানি 1 2 3 এরকম সিকোয়েন্স যদি পেয়ে যাই nth টার্ম পর্যন্ত করা যায়, তাই না? সেই লজিক দিয়ে তাহলে এই দুইটা টার্ম নিয়ে কথা বলার কারণ হচ্ছে এটা, আমরা যখন ফুরিয়ার সিরিজে ওই a নট an bn যখন আমরা বের করব আমাদের ঘুরে ফিরেই এই cos n এবং cos n পাই sin n পাই টার্ম আসবে। তাহলে যেখানে cos n পাই পাবো সেখানে -1 টু দ্য পাওয়ার n বসিয়ে দেব, যেখানে sin n পাই পাবো সেখানে আমরা 0 বসিয়ে দেব। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আজকে ফুরিয়ার সিরিজের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। এতক্ষণ তো সব ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা হলো, সূত্র ব্যাকগ্রাউন্ড এগুলো, তাই না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আপনাকে যদি বলা হয় যে এরকম ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ, সে ফাইন্ড দ্য ফুরিয়ার, জাস্ট মিনিট বিচার করতে হবে। So find the Fourier series of f of x equals to x. Fourier series বের করতে চাই on -L to L. এই রেঞ্জের মধ্যে f of x equals to x এর জন্য ফুরিয়ার সিরিজটা কি হবে সেটা বের করতে চাচ্ছি। ওকে, তাহলে দেখেন আমার এই ফাংশনটা, যেহেতু আমরা ইভেন অড সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে অলরেডি, যে ইভেন ফাংশন এবং অড ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজের ধরনটা কেমন হয় সেটা যদি একটা ধারণা হয়ে গেছে, তাহলে আমরা এট ফার্স্ট এই ধরনের যদি থাকে সিঙ্গেল যদি একটা ইয়ে থাকে, আমরা একটু প্রথমে একটু বোঝার চেষ্টা করবো f of x equals to x সেটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন। যেমন আমার এই যে ফাংশনটা কি ইভেন না অড, এই ফাংশনটা কি ইভেন নাকি অড? স্যার অড, মানে এমনি দেখা অড দিতে লাগতেছে। অড ফাংশন না? জি অডই লাগতেছে বললে হবে না ম্যাডাম, একটু চেক করতে হবে যে f of -x সমান দেখেন কত আসে, -x, তাহলে মাইনাস f of x, that means it's odd. Clearly this is an odd function. Okay, so তাহলে আমরা যখন এটাকে সলিউশন করব আমরা কিন্তু জানি যে অড ফাংশনের ক্ষেত্রে a নট এবং an এর ভ্যালু কি আসে, 0 আসে, তাই না? আমরা দেখেছি কিছুক্ষণ আগেই জি যে স্যার। অড ফাংশনের ক্ষেত্রে a নট এবং an 0 আসে। দ্যাট মিন্স আমাদেরকে শুধুমাত্র bn এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? শুধুমাত্র bn এর ভ্যালুটা বের করতে হবে। সো since f of x is an odd function, এই প্রশ্নের জন্য a নট এবং an এই দুইটার ভ্যালু কি অবশ্যই 0, যেহেতু তার অড ফাংশন। তাহলে আমরা শুধু বের করব কি bn বের করব। bn বের করার জন্য অর্ডারের ক্ষেত্রে একটা সূত্র আমরা পেয়েছিলাম 2/l integration of 0 to l f of x sin n pi x by l dx, তাই না? এই সূত্রটা আমরা পেয়েছিলাম না ফাইনালি অর্ডারের ক্ষেত্রে? দেখেন জি স্যার। অর্ডারের ক্ষেত্রে আমরা এই সূত্রটাই পেয়েছিলাম, এই যে এই সূত্রটাই পেয়েছিলাম। এই সূত্রটা যদি পেয়ে থাকি তাহলে এখন f of x এর ভ্যালু কি দেওয়া আছে আমার কোশ্চেনে? x। তাহলে f of x এর জায়গাতে আমরা x লিখবো, আর ওই sin n pi x by l তো যা আছে তা রয়ে গেল dx। এবার 2/l কনস্ট্যান্ট তাকে রেখে দিই সামনেই। দেখেন তো তারা কি ইউবি আকারে আছে কিনা। জি স্যার। x কে মানে x একটা ফাংশন, x এর ফাংশন, সেও একটা x এর ফাংশন। সো দিস ইজ in the form of ub, integration of ub. So integration of ub সূত্র আমরা জানি
আশা করি সবাই জানি, কারণ এটা নিয়ে এত কথা হয়েছে এখন পর্যন্ত। সূত্রটা হচ্ছে কি, ইউ কে রেখে দিয়ে ভি কে ইন্টিগ্রেট করতে হয় ফার্স্ট। সো এক্স যা আছে তাকে রেখে দিচ্ছি। এখন যদি আমরা সে সাইন এক্স হিসেবে আছে, তাই না? জি স্যার। সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় কি জানেন? সাইন কে ইন্টিগ্রেট করলে তো হয় স্যার মাইনাস কজ, রাইট? জি স্যার। সাইন কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কজ। সো মাইনাসটাকে যদি আমরা একটু এখানে লিখি, তাহলে কজ n পাই এক্স বাই এল, বাট সে কি এক্স? না স্যার। সে তো এক্স না, তাকে আবার যদি ডিফারেন্সিয়েট করে আসবে হচ্ছে n পাই বাই এল, তাহলে সেটা দ্বারা কি করতে হয়? ইন্টিগ্রেশনের সময় ভাগ করতে হয়, মনে আছে কিনা দেখেন। জি স্যার। ডিফারেন্সিয়েশনের সময় করতে হয় গুণ, আর ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের সময় করতে ভাগ। হয় ভাগ করতে হয়। তাহলে এতটুকু যদি আমার ইন্টিগ্রেশন হয়েছে প্রথমটা, তার জন্য লিমিট কত? লিমিট হচ্ছে L 0 to L। জাস্ট মিনিট, এই থার্ড ব্র্যাকেট নট নেসেসারি, থার্ড ব্র্যাকেট আমরা গুণের জন্য দিব। লিমিটের জন্য জাস্ট একটা বার টানলেই হয়, 0 টু L পর্যন্ত লিমিট। প্রথম অংশ যেটা হয়ে গেছে এটা লিমিটটা লিখে রাখলাম। দেন হচ্ছে ফর্মুলার মাইনাস, ফর্মুলার কি আসে? একটা মাইনাস আসে। দেন ইন্টিগ্রেশন অফ ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়। ইউটা কি আমার এখানে এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, 1 কি গুণাকারে লেখার প্রয়োজন আছে? না স্যার। নিশ্চয়ই প্রয়োজন নেই। এবার আসেন ভি কে ইন্টিগ্রেট করতে হয়। সাইন কে ইন্টিগ্রেট করলে আমরা মাত্রই দেখেছি মাইনাস কস, তাই না? তাহলে সেই মাইনাস আর এখানকার মাইনাস আমরা কি এটাকে প্লাস বলতে পারবো? জি স্যার। লিখতে পারছি cos n পাই x বাই l ডিভাইডেড বাই n পাই বাই l, এবং তাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তাই না? জি স্যার। এন্ড ইউবি সূত্র না জানলে আসলে আই হ্যাভ নাথিং টু ডু এই স্টেজে এসে। তাহলে দেখেন তো এই জিনিসটা নিচে আছে হচ্ছে n পাই বাই l, উপরে নিয়ে আসলে কি l বাই n পাই হয়ে যাবে না? জি স্যার। আমরা একটা যদি কাজ করি, এখানে l বাই n পাই লিখছি, আর এই যে মাইনাসটা যেহেতু আছে মাইনাসটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে রইল কি x ইনটু cos, লিমিট একটু পরে বসাচ্ছি আর কি, আর লিমিট হচ্ছে 0 থেকে L পর্যন্ত। এবার আসুন তার ক্ষেত্রে এই যে এই জিনিসটাকে চাইলে আমরা বাইরে নিয়ে আসতে পারবো, মানে উপরে যদি নিয়ে আসি L বাই n পাই হবে। মনে রাখেন একটু L বাই n পাই একটা আপনার হাতে আছে। তাহলে এখন ইন্টিগ্রেট করতে হবে কি? ইন্টিগ্রেশন অফ cos. So do you have any idea about the integration of cos x? স্যার সেমি cos এর ক্ষেত্রে sin হবে। Simply sin x. So sin x, but সে কি x? না, তখন সেটা আবার n পাই আবার n পাই বাই l দ্বারা ভাগ করতে হবে, এবং তাকে যদি আমরা উপরে নিয়ে আসি কি হয়ে যাবে? l বাই n পাই। হ্যাঁ, তখন হবে l স্কয়ার বাই n স্কয়ার হোল স্কয়ার। এক্স্যাক্টলি। সো এটাকে আমরা লিখতে পাচ্ছি যে l স্কয়ার বাই n স্কয়ার পাই স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে sin n পাই x বাই l, লিমিট হচ্ছে 0 থেকে L পর্যন্ত। এ পর্যন্ত প্রশ্ন আছে কিনা বলেন? সাফকাত, ইস্তিয়াক, যদি জি না স্যার। হ্যাঁ স্যার। সো এই মুহূর্তে আমাদেরকে হচ্ছে কি লিমিট বসাতে হবে। আমরা কি বসাবো এই মুহূর্তে? লিমিট বসাবো। যেমন দেখেন লিমিট কি, এখানে আপার লিমিট হচ্ছে L আর লোয়ার লিমিট হচ্ছে 0, এবং লিমিট গুলো কার লিমিট? x এর। x এর লিমিট। দ্যাট মিন্স যেখানে x থাকবে সেখানে আমরা একবার L বসাবো মাইনাস, আর একবার হচ্ছে 0 বসাবো। সো 2 বাই L থাকুক প্রথমে যেটা আছে, ইভেন এটাও যা আছে তা রেখে দিই, যে মাইনাস L বাই n পাই। তারপর x এর জায়গায় l মাইনাস 0। তাহলে দেখেন তো x এর জায়গাতে যদি আমরা এখানে L বসাই, তাহলে এখানে একটা L আসে, আবার এখানে যদি L বসাই, এই L ক্যান্সেল চলে যাবে কিনা, উপরের L আর নিচের L। জি স্যার। তাহলে থাকছে কি এখানে মূলত আপার লিমিটের জন্য L cos n পাই, তাই না? L cos n পাই। তাহলে L থাকুক, cos n পাই এর ভ্যালু কত? -1 to the power n। -1 to the power n। তারপরে বসবে কি সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস। এবার যদি লোয়ার লিমিট যদি 0 বসান, এই x এর জায়গাতে 0 বসালে কি এই টার্মটা 0 হয়ে যাবে কিনা লোয়ার লিমিটের জন্য? জি স্যার। জি স্যার। পরেরটা যাই হোক, এটা 0 হলে কি পুরোটাই 0 হয়ে যাবে লোয়ার লিমিটের জন্য। দ্যাট মিন্স শুধু কার জন্য পাচ্ছি? আপার লিমিটের জন্য একটা ভ্যালু আমরা পাচ্ছি। আমি কি বুঝতে পেরেছি পর্যন্ত? জি স্যার। জি স্যার। এবার দেখেন তো এটার ক্ষেত্রে কি এটা 0 আসবে কিনা, পরেরটা কি লেখার প্রয়োজন আছে কিনা? না স্যার। বিকজ আমরা যখন x এর জায়গাতে L বসাবো তাহলে থাকি কি sin n পাই। sin n পাই ভ্যালু কি 0 না? জি স্যার। তাহলে আপার লিমিটের জন্য 0 পেলেন। এবার যদি লোয়ার লিমিট বসান তাহলে আসবে sin 0 ডিগ্রি। হ্যাঁ। sin 0 এর ভ্যালু 0। জি স্যার।
তার মানে কি এই সেকেন্ড টার্মটার কি কোনো অস্তিত্ব থাকবে? টোটালটাই 0। জি স্যার। টোটালটাই 0, তাহলে থাকছে হচ্ছে এটা। এখন দেখেন আমরা একটা কাজ করতে পারি, একটু যদি কাটাকাটি করে নিই, এখানে এল আছে, দ্যাট মিন্স এখানে এল স্কোয়ার আছে, এখানে একটা এল যদি কেটে দেন তাহলে উপরে আরেকটা এল থাকবে, দ্যাট মিন্স থাকছে হচ্ছে মাইনাস 2l/n পাই ইন্টু -1 টু দ্য পাওয়ার n, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার ফুরিয়ার সিরিজটা তাহলে কি দাঁড়াচ্ছে? ফুরিয়ার সিরিজে আমরা যে সূত্রটা জানি, সূত্রটা আগে প্রথমে একটু লিখে নিই, দেন ভ্যালুগুলো বসাবো। ফুরিয়ার সিরিজের সূত্র অনুসারে আমরা জানি যে a নট summation of n equals to 1 to infinity an cos n pi x by l plus summation of n equals to 1 to infinity dn sin n pi x by l, এই হচ্ছে ফুরিয়ার সিরিজের ফর্মুলা, তাই না? জি তাহলে স্যার। a নট an এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই টার্মের কোনো অস্তিত্বই নাই। থাকবে না। জি স্যার। থাকবে কোনটা? শুধুমাত্র এই Last অংশটা, একটা। তাই না? তাহলে এই অংশটা আপনি ভ্যালু বসিয়ে দিই আমরা, bn এর ভ্যালু যেহেতু জানি, summation of n equals to 1 to infinity, bn এর ভ্যালু কত? bn এর ভ্যালু হচ্ছে -2l/n pi into -1 to the power n sin n pi x by l। দেখুন তো এটা কি একটা সিরিজ কিনা, জি স্যার। এবং এটা একটা ইনফাইনাইট সিরিজ, সো দিস শুড বি দা আনসার। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি এল আকারে না থাকে, যদি অন্য কোনো ভ্যালু দিয়ে থাকে, লিমিট থাকতে পারে না? জি স্যার। সেম প্রবলেমটার জন্যই যদি এরকম থাকতো, সেম প্রবলেমটাই যে f of x equals to x, তার জন্য ফুরিয়ার সিরিজ বের করেন, লিমিট হচ্ছে -π থেকে পাই পর্যন্ত, তখন স্যার এল এর জায়গায় পাই জাস্ট এল এর জায়গাতে আমরা পাই বসে দিব, তাহলে তো হয়ে যায় নাকি? জি স্যার। এল কে রিপ্লেস করতে হবে পাই এর মাধ্যমে, তাহলে আমার ফর্মুলা হচ্ছে, বরঞ্চ তখন আরো ইজিয়েস্ট ওয়েতে চলে যাবে। কারণ ইজিয়েস্ট ওয়েতে কেন যাবে দেখেন, ইজিয়েস্ট ওয়েতে যাবে এই জন্য, তখন আপনার ফাইনাল যে আনসার, এই আনসারটা তখন আসবে এরকম আসবে কিনা দেখেন তো, f of x equals to summation of n equals to 1 to infinity minus 2 pi, l এর ভ্যালু কত পাই না? জি স্যার। 2 pi by n pi -1 to the power n sin, এখানে যদি l এর জায়গাতে পাই বসান তাহলে পাই পাই ক্যান্সেল, sin x না, sin nx না। জি স্যার। আরো যদি করি summation of n equals to 1 to infinity, বা চলে এটাও বাদ দিতে পারতাম আর কি, পাই পাই ক্যান্সেল, তাহলে -2 by n sin nx। এখন দেখেন, এখন কিন্তু এটা সরাসরি কি, এটা কি সরাসরি একটা সিরিজ হয়ে গেছে কিনা দেখেন তো, একদম জি স্যার। ডিরেক্টলি সিরিজ, এখানে এল টেল কিছু নাই, আপনি এন এর গুলো বসান, টার্ম একটার পর একটা আসতে থাকবে। জি স্যার। ওকে। জি স্যার। মানে এখানেও সেম, মানে উইদাউট নোয়িং দ্য ফর্মুলাস, মানে ম্যাথমেটিক্স আসলে এটা, আপনি যদি সূত্র না জানা যায়, সূত্র তো আপনাকে জানতেই হবে, তাই না? আপনি প্রবলেম সলভ করতে গেলে তো ফর্মুলা, যেহেতু আপনি বাংলাদেশে পড়ালেখা করছেন, এখানে যেহেতু আপনাকে ফর্মুলার কোনো শীট দেওয়া হচ্ছে না এক্সট্রা, তো আপনাকে একটু মনে রাখতেই হবে, ঠিক আছে? এখন বলেন আজকের ক্লাসে যা আলোচনা হয়েছে এখন পর্যন্ত কোনো প্রকার প্রশ্ন আছে কিনা? যে কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে করতে পারে আজকের ক্লাস। জি না স্যার, বুঝতে পেরেছি। সো দেখেন, আপনি এই প্রবলেমটা কি আপনি যদি নর্মালিও করতেন না, এই সূত্র দিয়ে যদি করতেন, ধরে নেন আপনি ইভেন অড জানেন না, হ্যাঁ, এই সূত্র দিয়ে অঙ্কটা করলো সেম রেজাল্টই আসতো, একেবারে সেম রেজাল্ট আসতো। এইভাবে করলো দেখতেন যে এ নট এর ভ্যালু 0ই আসে, ইন্টিগ্রেশন করে লিমিট বসান 0 আসবে, এন এর সেম ইন্টিগ্রেশন করে লিমিট বসান 0 আসবে, পরেরটা আসবে। তো দরকার আছে না আপনি পরিশ্রম বাড়ানো, যদি আপনি সরাসরি জানেন অর্ডারের ক্ষেত্রে এই ধরনের সূত্রই আছে সরাসরি, ইভেনের ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা আছে, তাহলে অযথাই তো জেনারেল মেথডে করে সময় নষ্ট করার কোনো মানে নেই, তাই না? একদম নর্মাল মেথডে করলে সেম রেজাল্টই আসবে, মানে ব্যতিক্রম আসার কোনো সুযোগ নেই। আমরা একটু পর্যায়ক্রমে একটু মানে আস্তে আস্তে একটু বড় অঙ্কের দিকে যাব আর কি, হ্যাঁ, আস্তে আস্তে বড়র দিকে যাব, এবং
যেমন এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে ছোট আর কি, মানে এখন সবচেয়ে ছোট একটা অঙ্ক, তাই না? জাস্ট একটা ইন্টিগ্রেশন। তো যারা ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র থেকে শুরু করে নর্মাল ইন্টিগ্রেশন সূত্রগুলো জানেন না, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোই জানেন না, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা আপনাদের স্বার্থে সূত্রগুলো একটু আবার দেখেন। ঠিক আছে? কারণ এটা আমার জন্য কষ্টের, আপনার জন্য কষ্টের, যে আপনি সময় নিয়ে অনেকক্ষণ ধরে হয়তো ক্লাসে যুক্ত আছেন কিন্তু আপনি কিছু বুঝতে পারছেন না অথবা রেসপন্স করছেন না। এবং আমি এটা নিয়েও সন্দিহান যে আমার কতজন স্টুডেন্ট আমার কথাটা একদম সরাসরি বসে থেকে শুনছে, মানে মোবাইলের সামনে বসে থেকেই শুনছে, বা মোবাইল বা ল্যাপটপ ডেস্কটপ যেটাই হোক। আমি সন্দিহান, যেহেতু আমি কাউকে দেখছি না, হয়তো কোনো কিছু স্টুডেন্ট ছাড়া আমি সন্দিহান। তো সবাই ওই ধারণায় আছে পরে ভিডিও দেখে নেবে, এটা অনেকেরই চিন্তা আছে আমি জানি। জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য হয়তো যুক্ত থেকে অডিও ভিডিও অফ করে দিয়ে চলতে থাকুক, কোনো সমস্যা। তো ঠিক আছে, সবাই ভালো থাকি। আজকের আলোচনা করছি না কারণ অন্য এক্সাম্পল ধরে আমি শেষ করতে পারবো না, ফুরিয়ার অঙ্কগুলো একটু বড়। তো আশাবাদী আমি সামহাউ পরীক্ষার আগেই টাচ করে হলেও আমি শেষ করবো। ঠিক আছে, মানে এরকম কিছু হবে না যে এটা যে আপনাদের আলোচনা ছাড়াই একটা সিলেবাস শেষ হয়ে যাচ্ছে একটা কোর্স, সেটা হবে না নিশ্চয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকি, পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম আগামী সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার।